জসীমউদ্দিন আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী নেতাদের সাথে তার সম্পর্ক ছিল অতীতে, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না। তার নামে দুর্নীতি দমন মামলা হয়েছে, তার 6 মাসের জেল হয়েছে, এরকম ঘটনা আছে এবং আরও একাধিক ঘটনা তার বিরুদ্ধে পাওয়া যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এই জসিমকেই বিএনপি চট্টগ্রামের একটি আসন থেকে মনোনয়ন দিয়েছে। অংশ মেলাতে দেখা যায়। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও নগর যুবলীগের নেতা হেলাল উদ্দিন বাবরের সঙ্গে জসীমউদ্দিন আহমদের ঘনিষ্ঠ সম্পর্ক পড়েছে। সূত্র মতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ এই ব্যবসায়ী জেসিকা গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ে তার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তার পায় বলে অভিযোগ রয়েছে। জানা গেছে এ বিষয়ে জসীমউদ্দিন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথেও আমার ছবি আছে। আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমি সকলের দোয়া চাই। তার আজীবন আওয়ামী লীগের পাশে থাকার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি কল কেটে দেন। এদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মানি ইজ পাওয়ার। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, চট্টগ্রাম 14-তে প্রথমে আওয়ামী লীগের নেতাকে জেলা সদস্য করা হলো, অন্যদিকে আজ আওয়ামী দোসরকে সংসদে যাওয়ার মনোনয়ন দেয়া হলো। জনগণ কি এটা সহজে মেনে নিচ্ছে? আমাদের ভাবমূর্তি কোন দিকে যাচ্ছে? হোসেনের সামনে যখন হাতটা বাড়ালো, আক্তার হোসেন হাতটা গোটায় নিল এবং বিব্রত হলো সেই ভদ্র মহিলা, তখন বুঝলাম যে এটা তো জামাতও সাধারণত এরকম করে না। তার মানে খুবই রক্ষণশীল গোড়া। অভ্যুত্থানের নারী মুখগুলো কেন এনসিপি নিয়ে ক্ষুব্ধ? শুধু নারী মুখগুলো না, আমি নিজেও ক্ষুব্ধ, ব্যথিত। দেখেন এই যে সমকালের এই রিপোর্টটা নিয়ে আলোচনা, একটা আমি নিউ ইয়র্কে যখন নাকি জাতিসংঘের অধিবেশনে লাস্ট ডক্টর ইউনূস জয়েন করেছিল, সেখানে এনসিপির 2 জন গিয়েছিল, মনে আছে, আক্তার হোসেন আর ডাক্তার তাসনিম যারা অসাধারণ ইংরেজিতে একটা আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছে এবং সেখানে বক্তব্য দিয়েছে। সেই সেমিনারটা সঞ্চালন অথবা প্রিজাইড করছিলেন একজন নারী উদ্যোক্তা, বেশ বয়স্ক, 60-70 বছর বয়স বা তার বেশি হবে। তো স্বাভাবিক সুলভভাবে সবার সাথে যারা হোস্ট তাদের সাথে হাত বাড়াচ্ছিলেন। আক্তার হোসেনের সামনে যখন হাতটা বাড়ালো, আক্তার হোসেন গোটায় নিল। তখনই আমি বুঝছিলাম যে এই এনসিপি চলার পথে ধাক্কা খাবে, স্মুথ হবে না। কারণ এখানে এরকম বয়স্ক নারীর সাথে হাত মিলান, যে হাতটা গোটায় নিল এবং বিব্রত হলো সেই ভদ্র মহিলা, তখন বুঝলাম যে এটা তো জামাতও সাধারণত এরকম করে না। তার মানে খুবই রক্ষণশীল গোড়া। তার মানে শারমিন, আমরা আর এনসিপি তো তার সম্ভব না, যেহেতু জোটে চলে গেছে। আর জোট, জামাতের নেতৃত্বে জোট কোনো নারীকে এমপি পদে নমিনেশন দেবে না। সামান্তা শারমিন দেখেন মাথায় হিজাব করেও বলছেন যে চরম মূল্য দিতে হবে। তার মানে এখন এনসিপিতে আর সেই পপুলার নারী মুখগুলো আর থাকছে না। এনসিপি দৃশ্যত তারা যদিও বলছে যে আমাদের এখানে নির্বাচনী ঐক্য হয়েছে, রাজনৈতিক ঐক্য না, তার মানে আমাদের রাজনীতিটা আলাদা, মানে রাজনৈতিক আদর্শিক ঐক্য না, এটা নির্বাচনী সমঝোতার ঐক্য, অর্থাৎ সুবিধার ঐক্য, আদর্শের ঐক্য না। সুবিধা সাথে আদর্শ জড়িয়ে থাকে, আবার আদর্শের সাথে সুবিধা জড়িয়ে থাকে। তাহলে জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো পাওয়া যাচ্ছে, কিছু অভিযোগ হচ্ছে তারা কোনো নারী নেতৃত্বকে সামনে আসতে দিবে না। আরেকটি হচ্ছে সামনে আসা নারীদেরকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, ক্যামোফ্লেজের মাধ্যমে, অর্থাৎ পর্দার অন্তরালে থেকে তারা তাদেরকে নানাভাবে প্রতিহত করার চেষ্টা করে, এটিও জানা গিয়েছে। আর এনসিপি নামক দলটির মধ্যে যে বর্তমানে ভাঙন, তারা তাদের এই নারী নেতৃত্বদেরকে মোটামুটি বলি দিল বা বলি হিসেবে ব্যবহার করলো, কারণ তারা ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতায় যাওয়ার জন্যই তারা জামাতের সাথে জোট তৈরি করেছে। এটার সাথে আসলে রাষ্ট্র গঠনের অথবা তাদের নৈতিক অবস্থানের মিল আছে এরকম কিছু ভাবার আসলে সুযোগ নাই। ক্ষমতাটা তাদের জন্য প্রয়োজন, কারণ ক্ষমতায়
স্বাদ তাদেরকে শুরু থেকেই দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে শুরুতেই নানাভাবে ইনজেক্ট করেছিল, এবং সেটারই ফলাফল হচ্ছে যে এনসিপি এখন আর শুধু হাদি বা ইনকিলাব মঞ্চের মতো একটি রাষ্ট্রীয় সাংস্কৃতিক, সামাজিক এবং সেই সাথে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে না, বরং তারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির ব্যাপারটি তারা এটার মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। ক্ষমতায় তাদের যেতেই হবে। তো যখন এটাই প্রাধান্য পায়, তখন সেটা আর কোনো বিশেষ লক্ষ্য অর্জনের রাজনীতি হয় না, বা বিশেষ কোনো কিছু প্রতিষ্ঠা করার রাজনীতি হয় না, তখন সেটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি হয়। আর জামাতের সেই সুযোগটা তারা নিয়েছে, এবং জামাতও তাদেরকে ওই সুযোগটা দিয়েছে তাদের জনসমর্থন বাড়ানোর জন্য। কারণ জামাতের গায়ে ইসলামিক একটা এক্সট্রিম একটা চিন্তা ভাবনার একটা সাইনবোর্ড তাদের গায়ে লেগে আছে, সেটাকে কিঞ্চিত কমানোর জন্য। কিন্তু আসলে কি সেটা কমলো? আর এনসিপির এই জামাতের সাথে জোট গঠন করে ৩০ জনকে বা আরো অধিক নারী নেতৃত্বকে এবং এর বিপরীতে থাকা নেতাদেরকে তারা দল থেকে তারা চলে গেল, এতে কি এনসিপির রাজনৈতিকভাবে তারা আরো একটি শক্ত অবস্থানের দিকে গেল বা রাজনৈতিক ক্ষমতায়ন হলো? সেটা তো মনে করার কোনো কারণ আসলে এখানে নাই। সহকারী সেক্রেটারি জেনারেল এই পদেও আসতে পারবে না। যাই হোক, আমি আর সেটা আর না বলি। কিন্তু এনসিপিতে একটা তরুণদের আমি দেখতাম যখন নাকি আন্দোলনের সময় ঢাকার অনেক আধুনিক মানে নারীরা যারা ইংলিশ মিডিয়ামে পড়তো এবং তাদের পোশাক আশাকে যথেষ্ট একটা পাশ্চাত্যের একটা ভঙ্গি ছিল, তারাও কিন্তু অংশ নিয়েছিল। এখন কিন্তু এই জামাতের অধীনে যাওয়ার পর কিন্তু নারীরা যারা একটু মুক্তমনা, যারা একটু আধুনিক প্রগতিশীল, তারা কিন্তু ধাক্কা খাবে, চিন্তা করবে। নির্বাচনে অংশ নিতে পারছেন না এনসিপি থেকে সদ্য পদত্যাগকারী নেত্রী ডক্টর তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য ভোটারদের স্বাক্ষর সংগ্রহে প্রয়োজনীয় ভোটার নম্বর পাওয়ার সব পথ বন্ধ থাকায় তিনি সমস্যায় পড়েছেন। আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেও এ সমস্যার সমাধান হয়নি। বাংলাদেশের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে দেশের নাগরিক হতে হবে, ২৫ বছর বয়স পূর্ণ হতে হবে, ভোটার তালিকার নাম থাকতে হবে এবং নির্বাচনী এলাকার মোট ভোটারের কমপক্ষে ১% ভোটারের স্বাক্ষর জমা দিতে হবে। এর সঙ্গে আয়কর রিটার্ন, সম্পদের বিবরণী ও নির্দিষ্ট ফরম্যাটে ছবি ও হলফনামাও জমা দিতে হবে। এই শর্ত অনুযায়ী তাসনিম জারা গতকাল রোববার থেকে নির্বাচনী এলাকা ঢাকা ৯ অর্থাৎ খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থেকে স্বাক্ষর সংগ্রহ শুরু করলেও ভোটার নম্বর সংগ্রহ করতে গিয়ে বড় বাধার মুখে পড়েন। নির্বাচন কমিশনের ভোটার নম্বর সংগ্রহের জন্য নির্ধারিত ৫টি পদ্ধতি কার্যকর নয় বলে অভিযোগ করেছেন তাসনিম জারা। যারা বলেন SMS, অনলাইন কল সার্ভিস, কিউআর কোড সহ ৫ উপায়ে ভোটার নম্বর পাওয়ার কথা, কিন্তু একটি পদ্ধতিও কাজ করছে না। ওয়েবসাইটের সার্ভার ডাউন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটার নম্বর অপরিহার্য, কিন্তু তা পাওয়াই অসম্ভব করে রেখেছে। ফলে মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ হয়ে গেলেও তিনি আর তার কাজ সম্পন্ন করতে পারেননি। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে মতভেদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এর আগে গত ২৭ ডিসেম্বর তিনি ঘোষণা দিয়েছেন তিনি কোনো দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে। ওই দিনই জানা যায় জামাতের সঙ্গে জোট করতে যাচ্ছে এনসিপি। জারা তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন। চিকিৎসক তাসনিম জারা এবছরের ফেব্রুয়ারিতে এনসিপি গড়ার শুরু থেকে দলটিতে যুক্ত ছিলেন। দলটি গড়ে তোলেন অভ্যুত্থানের তরুণ নেতারা। দলে দায়িত্ব নেয়ার পর নানা কর্মসূচিতে সক্রিয় ছিলেন তিনি। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে তাসনিম জারাকে ঢাকা ৯
সবুজবাগ মুগদা আসনে মনোনীত করে এনসিপি। নির্বাচনে জামাতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনার খবর সম্প্রতি চাউর হওয়ার পর অভ্যুত্থানকারী অনেকের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা দেয়। দলটির ৩০ নেতা আপত্তি তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠিও দেন। তার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তাসনিম জারা ফেসবুক পেজে লেখেন, আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের ও দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আমি আপনাদের জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ থেকে অংশগ্রহণ করব। থাকবো এবং সারাদিন ঘুরবো এবং সাধারণ মানুষের মত আগামী নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা। তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। যেহেতু সরকার থেকে বলতেছে যে এবার মানে ইতিহাসের সেরা নির্বাচন হবে, বাট যতটুকু বুঝতেছি যে আওয়ামী লীগ একটা বড় দল, এখানে বাংলাদেশে মোটামুটি 40% লোক আওয়ামী লীগ ভোটার। তো এই 40% ভোটার ছাড়া কিভাবে একটা নির্বাচন ইতিহাসে সর্বোচ্চ শ্রেষ্ঠ নির্বাচন হয়, এটা জাতির কাছে আমার প্রশ্ন। নির্বাচন ফলদানত শক্তি আমরা ভাবি। তো যেহেতু এখন প্রত্যাশা বলতে এখন বিএনপি ছাড়া আছে কে? আওয়ামী লীগ তো দেশের একটা পার্ট ছিল, তারা তো এখন নাই। যেহেতু তারা স্বৈরাচার ছিল, এখন তাদেরকে জনগণও চায় না। এখন নেক্সট আশা ভরসা বলতে বিএনপি নেক্সট। তো ওনাদের উপরে হয়তো প্রত্যাশা, ওনারা দেশের জন্য হয়তো মঙ্গল বয়ে আনবে। যেহেতু তারেক রহমান দেশে আসছে, দেখা যাক কি হয় ভবিষ্যৎ। আমরা জেনজি জেনারেশন যদি বলি, তো ওনার উপরে আশাটা রাখতে পারি, কারণ ওনার যে বক্তব্য অতীতে কি হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু বর্তমানের উপর আমরা আশা রাখতে পারি। রাজনৈতিক বিষয়ে গ্যাঞ্জাম ফ্যাসাদ কত কিছু হচ্ছে এখন, এর জন্যই তো দেশের পরিবেশ পরিস্থিতি অবস্থা ভয়াবহ খারাপ। এখন অতিলম্বে নির্বাচনের দরকার। নির্বাচন সুষ্ঠু হলে পরে দেশ শান্তি আসবে, সব দিক দিয়েই ভালো হবে। গণতন্ত্রের ভাবে যেভাবে নির্বাচন হওয়ার দরকার, ঠিক সেইভাবেই নির্বাচন হওয়া উচিত। এখন এটা আর আমি কি বলবো, এখন তো জনগণ সবাই ভালো বোঝে যে কোন সরকার আসলে বলে দেশ ভালো চলবে। গুলিবিদ্ধ হয়েছিলেন সেই রিকশার চালক মোহাম্মদ কামাল হোসেন সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর ফয়সাল আহমেদ কামাল হোসেনকে আদালতে হাজির করেন এবং সাক্ষী হিসেবে তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলাটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। ঘটনার সময় ওসমান হাদি সাক্ষী মোহাম্মদ কামাল হোসেনের চালিত অটোরিকশায় মতিঝিল এলাকার খলিল হোটেল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। যাত্রাপথেই ঘটনাস্থলে তিনি গুলিবিদ্ধ হন। রিকশা চালক কামাল হোসেন পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তিনি স্বতঃস্ফূর্তভাবে আদালতে নিজের বক্তব্য দিতে আগ্রহ প্রকাশ করেছেন। মামলার স্বার্থে তার জবানবন্দি রেকর্ড করা জরুরি বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। তাদের যে সমমনা ৮ দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা ৮ দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এতদিন ধরে ৮টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো ২টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। আহ্বায়ক মনিরা শারমিন এই দলের সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। আর জামাতের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে এনসিপি নেত্রীদের খুব সামনে আসে তাসনিম জারার পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে। ২৭ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পদত্যাগের কথা জানান তিনি। তবে নির্বাচনী মাঠ থেকে সরে যাননি যারা। ঢাকায় শাপলাকলি প্রতীক নিয়ে ঢাকার ১৭ আসন থেকে নির্বাচন করার কথা ছিল তার। নিজের ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন তাসনুভা। সেখানে বলেন, আপনারা অনেকে ভাবছেন হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ সেটা হলো যে প্রক্রিয়ায় এটা হয়েছে।
এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেওয়া হচ্ছে। আমি বলবো এটা পরিকল্পিত, এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে। দল থেকে পদত্যাগ না করলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। 28 ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। একই দিন নির্বাচনের সময় দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে জামাত এবং জামাতের সাথে এখন এনসিপিও নারী নেতৃত্বকে অস্বীকার করছে। শুরুতেও তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি ছিল যাদের মধ্যে এই টেন্ডেন্সি আছে, হয়তো ইসলাম এর প্রতি তাদের যে অনুরাগ বা ইসলামিক শাসন ব্যবস্থার প্রতি তাদের যে একটা ঝোঁক আছে সেটি থেকে এটা হতে পারে। আগামী দিনের সময় বলে দেবে যে জামাত আর এনসিপির এক হওয়াটা কি আসলে তাদের একই আইডিওলজির কারণে হয়েছে, তাদের মধ্যে ইসলামিস্টদের সংখ্যা কি বেশি, এটাই কি মূল কারণ। ইসলাম এর পক্ষে রাজনীতি করাটা অনেকেই পছন্দ করে না, কিন্তু তারপরে সেটা যদি লিবারেল ইসলামিক একটা দল হয় এবং গণতন্ত্রে তারা বিশ্বাস করে, তাহলে সেটা খুব বড় দাগে বড় সমস্যা তৈরি করে না। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের ইসলামিক দলগুলো শুধু নারীদের ক্ষেত্রেই না, অনেক ক্ষেত্রেই তারা সাধারণ গণতান্ত্রিক ব্যবস্থায় যে মানুষের ফান্ডামেন্টাল রাইটস, চলাফেরার স্বাধীনতা, কাপড় পরার স্বাধীনতা, যে কোনো অনুষ্ঠান করার স্বাধীনতা, এগুলোতেও তারা বাধা প্রদান করছে বা পর্দার অন্তরালে থেকে করছে, এবং নারী নেতৃত্ব বা নারীদের অগ্রগামী কোনো ভূমিকাকে তারা সমর্থন করছে না। এদিকে জামায়াতের সঙ্গে জোট করাই এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেছেন সামান্তা শারমিন। নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না, তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। এদিকে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার কারণে শীর্ষ নারী নেত্রীদের আপত্তি ও দুজনের পদত্যাগে দলে ভাঙন ধরেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তা নাকচ করে দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা, দলে থাকবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে ঐক্যমত রয়েছে। তবে জুলাই গণ অভ্যুত্থানের অগ্রণী এসব নারীদের রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যাওয়া দেশের জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে যখন কোন একটা স্বৈরাচার যখন তীব্র আকার ধারণ করে, তার মানে আপনার ভয়ঙ্কর চেহারা নিয়ে সমাজে আবির্ভূত হয়, তখন তার বিরুদ্ধে তরুণ সমাজ যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে, এবং সেই আন্দোলনে সবাই যে এই যেটা এবার আমাদের গত 24-এ হয়েছিল, এই তরুণ সমাজের আন্দোলনে দেশের সারা দেশের মানুষ একসঙ্গে সমর্থন দিয়েছিল। আগামীতে এই ধরনের আরেকটা আন্দোলন গড়ে তুলতে কষ্ট হবে। আগামীতে যখন তরুণ সমাজ এভাবে অগ্রসর হবে, নিশ্চয়ই হবে তারুণ্যের যে আপনার স্বাভাবিক বৈশিষ্ট্য, সে কারণে এটা শুধু এই এনসিপির ক্ষেত্রে হয়নি, বরং 24-এর গণ অভ্যুত্থানে সকল বয়সের এবং সকল শ্রেণীর নারীদের একটা ভূমিকা ছিল, মাদের ভূমিকা ছিল, বোনদের ভূমিকা ছিল, সহপাঠিনীদের ভূমিকা ছিল, বন্ধুর ভূমিকা ছিল। এইরকম ভূমিকা এবং মেয়েদের হোস্টেল মানে মেয়ে হলগুলো থেকে নারীদের ভূমিকা ছিল। এই নারীদের যে ভূমিকা, সেটা এই 24-এর অভ্যুত্থানকে সামনে নেওয়ার ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করেছিল। নারীদের এখানে পার্টিসিপেশন না থাকলে এটা ওই সময় হাসিনাকে পদত্যাগে বাধ্য করা যেত কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ তৈরি হতে পারে। কিন্তু পরবর্তী সময় না এই সরকার না বর্তমান রাজনৈতিক দলগুলো সেই নারীদেরকে সামনে আসতে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছে বা তাদেরকে পিছনে ঠেলে দেওয়া হয়েছে। দ্বিতীয় সারি, তৃতীয় সারিতে এভাবে আস্তে আস্তে তারা একটা অপ্রয়োজনীয় একটা অংশ রাজনীতিতে এরকম একটা অবস্থানে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, এবং এটা অনেকেই মনে করে এটা ইন্টেনশনাল, ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। তারেক রহমানকে নিয়ে পিনাকি একটি বক্তব্য দিয়েছেন এবং সেইটার শিরোনাম হচ্ছে যে তারেক আর দেশে ফিরলেও তারেক আর রাজনীতিতে কোনো অ্যাক্টিভ অ্যাক্টর না, এরকম একটি কথা তিনি বলেছেন। আসলে বললো 2 নাম্বার হইতেছে উনি কি বললেন, কেমনে বললেন। 3 নাম্বার হইতেছে উনার ফেরার ঘটনা নিয়ে
গণমানুষের মধ্যে কি প্রতিক্রিয়া এবং বাঙ্গু এলিট এস্টাবলিশমেন্ট এবং আওয়ামী লীগের মধ্যে কি প্রতিক্রিয়া। এই তিনটা দিক থেকে দেখলে আপনি বুঝতে পারবেন তারেক রহমানের দেশে ফেরাটা বাংলাদেশের জন্য কি মিন করে, এটার অর্থটা কি। তার আগে ওই পায়েসের উপরে যেমন কিসমিস থাকে না, উনকার দুটা কিসমিস দিয়ে দিই পায়েসের উপরে। না দেখেনি বিএনপি কইছে তারা 300 ফিটে যে বর্জ্য তৈরি করেছে তাও প্রসারণ করে, মার্শাল্লাহ এই যে দেখেন। তারপরে ছবিও দিছে আগে এবং পরে, ওরে বাবা। তারপরে বিএনপির পাঁচাচাটা এডিটর সাহেব, পাঁচাচাটা কওয়া যাবি না, হ্যাঁ সে কি আপনি চান না আমি মুখ খারাপ করি? আচ্ছা তাইলে ধরি পাঁচাটা হয়েছে, তবে হোগা চাটাটা কিন্তু খারাপ না। যাই হোক, আপনি পছন্দ করলেন না, আপনার একটা কথা রাখা লাগে। তো পাও চাটার একটা ছবি ভালো হয়েছে, ভালো হয়েছে না? তো জুতার সাইজ কলে ভালো, মাশাআল্লাহ। অনেকে সেট পারবি, জায়গা আছে অনেক সামনে ইনকা করে। তো তারেক রহমানের ইনকা একটা জুতা কিনে দিয়ে বিএনপি কইছে পরিষ্কার করিছে, আর বন্ধের আলো কইতেছে আম্বা। ওরা ওই একই কথা। গণসংবর্ধনার পর 300 ফিট সড়কের বর্জ্য অপসারণ করলো ঢাকা উত্তর বিএনপি। তো আসেন না বিএনপির, ওটা তো ছবি দেখলেন, স্টিল ছবি, একটা ভিডিও দেখেন বিএনপির কর্মীরা পরিষ্কার করছে, ভালো লাগবে না? দেখেন ২৬ তারিখ সকালে ৩০০ ফিট এলাকায় গিয়ে দেখা যায় জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। বিএনপির অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে ময়লা পরিষ্কার করছে, সমস্ত ময়লা পরিষ্কার করছে বিএনপি, কিন্তু আসলে না, কথাটি মিথ্যা। পুরো অংশের অধিকাংশ অর্থাৎ 90% বর্জ্য ময়লা পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দেখেছেন কারা করিচ্ছে পরিষ্কার? 148 টন বর্জ্য পরিষ্কার করছে সিটি কর্পোরেশন। কেমন ধাপ্পা দেয় দেখেন। আরেকটা জিনিস দেখবেন, আর একটা কিসমিস, পায়েসের উপরে কিসমিস, কিসমিস দেওয়ার ছবি দেখার, এটা মিষ্টি দেখে এটা মনটা ভালো হবি। আরেকটা জিনিস দেখেন, মিটিং শুরুর আগে স্টেজের সামনে বোতল ছুঁড়ে T20 কে লিখছে, দেখেছেন? কেউ থামাইতে পারতেছে না, পারলে নেতাদের মারে। বড় দল হয়ে করবে কি ওরা? নিজের দলে তো কোনো শৃঙ্খলা নাই, রাষ্ট্র চালাইবে, মিটিং সামলাইতে পারে না, তা আবার নিজের দলের মিটিং, তার নিজের দলের কর্মী তাদের। তো যাই হোক, আলোচনায় আসি। প্রথম পয়েন্ট, তারেক রহমান ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো? কোন স্পেশাল ফোর্স না, র্যাব না, পুলিশ না, এসএসএফ না, পুরা দস্ত সেনাবাহিনী। এই জায়গাটা খেয়াল করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্রিফিং আপনি পাবেন সব জায়গায়, কয়া হয়েছে এটা সিভিল ফোর্স করবে, কোথাও সেনাবাহিনী মোতায়েন করা হবে বলা হয়নি। এটার দায়িত্ব ছিল ডিএমপির। দেখেন ডিএমপির ব্রিফিং দেখেন, 2000 পুলিশ সদস্য মোতায়েন থাকার কথা ছিল। পুলিশ দেখেছেন অল্প কিছু দেখতে পারেন, দেখেন নাই, মূলত চারিদিকে ঝাঁকে ঝাঁকে আর্মি। দেখেন বাংলাদেশে কেউ কখনো এরকম নজিরবিহীন নিরাপত্তা পায় নাই, কোন রাষ্ট্রপ্রধান পায় নাই। যাই হোক, এই যে আর্মি নিরাপত্তা, এটা প্রফেসর ইউনূসের সরকার সিভিল প্রশাসনকে উপেক্ষা কইরা ওয়াকার দিছে। এটা ওয়াকারের শক্তি প্রদর্শন, বুঝাই দেয় সবাইকে যে আর্মি তারেক রহমানের সাথে আছে। বুঝে চাও? এটা হইতেছে মেসেজ, হিডেন মেসেজ। তারেক রহমান বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার হওয়া কন্টেন্ডার, সন্দেহ নাই। হইতে পারবে কিনা সেটা সন্দেহ আছে, তো ওই তো কন্টেন্ডার না, তাই না? আমরা পরের ইস্যুতে যাই। কি বললেন, কেমনে বললেন, আমরা এই ইস্যুতে ফিরে আসবো। কেন এরকম নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া। আজকে বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। কাকতালীয় ঘটনা না, এই বারবার ফিরে আসা।
এটা সেন্ট্রাল থিমেটিক অ্যাঙ্কর তার বক্তৃতার। পুরা বক্তৃতায় ছড়ায় থাকা কোর মেসেজ। এটা শুধু একটা কথার কথা না, পুরা বক্তৃতার একটা নৈতিক ফ্রেম এই নিরাপত্তা, মানুষের নিরাপত্তা। ভাষণের প্রধান নরমাটিভ ক্লেম মানুষ যেন নিরাপদ থাকে। নরমাটিভ ক্লেম কারে কয় জানেন তো? জানেন অবশ্যই, তাও কই আর কি। নরমাটিভ ক্লেম বলতে বোঝায় এমন একটা বক্তব্য যে যা কি হওয়া উচিত, কি করা উচিত, বা কোনটা নৈতিকভাবে সঠিক বা ভুল, এই প্রশ্নগুলোর উত্তর দেয়। এটা কোনো বাস্তব বর্ণনা না, এটা মূল্যবোধ, নৈতিকতা এবং আদর্শ নিয়ে কথা বলে। নরমাটিভ ক্লেম সবসময় এরকম হওয়া উচিত টাইপের দাবি, এবং এই নরমাটিভ ক্লেমের বৈশিষ্ট্য সত্য মিথ্যা দিয়ে যাচাই করা যায় না। এটা নৈতিক, রাজনৈতিক বা সামাজিক মূল্যবোধ প্রকাশ করে। এইগুলো নীতি নির্ধারণে ব্যবহার করা হয় এই শব্দটা। উচিত, দরকার, ন্যায়সঙ্গত, অন্যায়, ভালো, মন্দ, এগুলো হইতেছে নরমাটিভ ক্লেম। যেমন ধরেন আমি যদি বলি রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, এটা নরমাটিভ ক্লেম। এই নিরাপত্তা কথাটাই নবনীতার নেত্রীরা বাঁচাবে, আওয়ামী পান্ডাদের বাঁচাবে। এই নিরাপত্তা কথাটাই আর্মির দুর্বৃত্ত জেনারেলদের বাঁচাবে। উনি গুমের কথা বলছেন, কিন্তু কে করছে, কারা করছে সেটা বলেন নাই। তাদের বিচারের কথা বলেন নাই, 2024-এর শহীদের কথা বলেন নাই, এমনকি আবু সাইদ মুগ্ধর কথা বলেন নাই। উনি নিরাপত্তা সবার উপরে রাখছেন, শহীদদের উপরে রাখছেন। উনি হাসিনাকে ফ্যাসিস্ট পর্যন্ত বলেন নাই, স্বৈরাচার বলছেন। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। আমাদের সমাজের প্রথম রাজনৈতিক কর্তব্যটা একটা জিনিস, তা হাসিনার অপরাধের বিচার, হাসিনার প্রশাসনের অপরাধের বিচার। নাম্বার 2 রাষ্ট্রের সংস্কার, তাই তো? কিন্তু উনি দুইটার কোনোটাও টাচ করলেন না। উনি নিরাপত্তা, মানুষের নিরাপদ জীবন দিয়ে ন্যায় বিচার, সংস্কার সবকিছু উড়াই দিলেন। তাইলে এই ভাষণ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের এখন একটা সোজা প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক ভাষণের নিরাপত্তা যখন প্রধান ফ্রেম হয়ে ওঠে, তখন ন্যায় বিচার কোথায় যায়, সংস্কার কোথায় যায়? এই প্রশ্নটা বুঝতে হইলে আগে একটা পার্থক্য বুঝতে হবে। আসেন সেটা বুঝে দেখি। ন্যায় বিচার ফ্রেম ন্যায় বিচারের প্রশ্ন তোলে, কে অপরাধ করছে, কার দায়, কার শাস্তি, কি শাস্তি, কোন। এইটা তো আসলে আলাদা করে এভাবে বর্ণনা করার দরকার নেই। তারেক জিয়া এসেছে, সেনাবাহিনীর গুম খুনের সাথে জড়িত অফিসারদেরকে আস্তে আস্তে ছেড়ে দেবে, তাদেরকে বিচারের ইসে থেকে বের করে ফেলা হবে খুব সাইলেন্ট ওয়েতে। ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো স্ট্যান্ড থাকবে না, আওয়ামী লীগকে আর আগের মতো প্রতিহত করা হবে না, এবং আওয়ামী লীগও মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দেখাবে না। এভাবে তাদেরকে আবার সমাজে প্রতিষ্ঠা করা হবে, সাইলেন্টলি প্রতিষ্ঠা করা হবে। তারপরে তারা তাদের কর্মকাণ্ড চালাবে, সেটা আওয়ামী লীগের নামে চালা, এবং এইভাবে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যে দুর্নীতি সেটা মাফ হয়ে যাবে, মানুষের সাথে তারা যে অপরাধ করছে সেটা মাফ হয়ে যাবে, এবং সমাজে তারা আবার পুনর্বাসিত হবে না, বরং সমাজে তারা আবার প্রভাবশালী হয়ে উঠবে অন্য নামে অথবা ছদ্মনামে। এটাই বিএনপির মুসলেকা বা তারেক রহমানের মুসলেকা, এবং এই সত্যে এসেছে। এই সত্যের প্রথম কাতারে আছে হচ্ছে সেনাবাহিনীর ওই ঊর্ধ্বতন অফিসাররা যারা শেখ হাসিনাকে দানব হতে সাহায্য করেছিল, বাংলাদেশের সাথে প্রতারণা করে, বেইমানি করে ইন্ডিয়াকে বাংলাদেশে এনে তাদের বাহিনীর লোকজনকে হত্যা করাতেও তাদের বাধেনি। জনগণের কথা তো বাদই দেওয়া গেল।